তো গত পর্বে আমরা এই যে console.log এর মাধ্যমে আউটপুট শো করেছিলাম। তো আমি বলেছিলাম যে এই পর্যায়ে আমি আপনাদেরকে দেখাবো যে ডেভেলপার টুলের ব্যবহার, ডেভেলপার টুল যেটা আছে। ওকে, তো এটা এই যে console.log যে কাজটা আপনি এখানে করছেন, যেমন ধরুন এই যে এখানে যেটা করছেন, এখানে আউটপুট দেখাচ্ছে, বিষয়টা আরো ভালোভাবে বোঝানোর চেষ্টা করছি। যেমন এখানে অ্যাকচুয়ালি এখানে যেমন তারপরে ধরুন আরো যেটা আছে, আমি ধরুন এখানে এগুলোকে রিমুভ করে দিচ্ছি, আমি এ পর্যন্ত রাখলাম এটাকে। ওকে, তো এখন এই যে আমরা যে কাজটি করি খেয়াল করে দেখুন, আমরা যখন সিএসএস লিখি, তো সিএসএস লেখার সময় অনেক সময় আমরা কি করি, এই যে ফায়ারওয়ার্ক দিয়ে আমরা কি করি, এখানে কিন্তু এগুলোকে টেস্ট করে করে আমরা কি কিন্তু কাজ করতে পারি। যেমন ধরুন এখানে আমাদের আছে হেডার ফোল্ডার আছে, তো হেডার ফোল্ডারের মাঝে আবার কি H2 আছে, তাই না? ঠিক তেমনইভাবে ধরুন আমি এখানে হেডার ফোল্ডারটা আমি এখানে নিলাম, তো প্যাডিংটা আমি এখানে দিয়ে নিয়েছি, কোনো সমস্যা নেই। তো ধরুন এখানে আমি কি দিলাম, H2 দিলাম, আর এখানে আমি কি দিলাম, H2 দিলাম। তো এখানে আর কোনো কিছু আমি দিলাম না এখানে। ওকে, আমি এ পর্যন্ত এটাকে রাখলাম, রেখে আমি কি করলাম, রিফ্রেশ করলাম। রিফ্রেশ করার পর এখন ধরুন আমি এখানে এই যে আমার হেডার আছে, হেডারের মাঝে H2 আছে, আমি কি করছি এখান থেকে এটাকে নিলাম, নেওয়ার পর ধরুন আমি এখানে এটাকে একটা ফন্ট সাইজ দিয়ে নিলাম, যে ফন্ট সাইজ সাপোজ আমি দিলাম যে 35 পিক্সেল। তো ফন্ট সাইজটা কিন্তু আমার বেড়ে গেল, এই যে 35 পিক্সেল হয়ে গেল। আমি কি করছি এখান থেকে কিন্তু এটাকে দেখছি, দেখে কিন্তু কাজটা করছি, তাই না? মানে আউটপুট এখান থেকে আমি কি করলাম, এখান থেকে আমি টেস্ট করছি জাস্ট। তো ধরুন আমি এখন এটাকে রিফ্রেশ করলাম, এটা কিন্তু চলে গেল, কারণ কি এটা কিন্তু এফেক্টটা পড়েনি। এফেক্টটা তখনই পড়বে যখন আমি এখানে ডিফাইন করব। আর এখানে আমি কি করছি, এখানে জাস্ট আমি দেখছি, টেস্ট করছি যে আউটপুটটা কেমন দেখায়। সাপোজ ধরুন আমি কি করলাম, এখানে ধরুন আমি ফন্ট সাইজ আমি করে দিলাম যে 35 পিক্সেল। ওকে, 35 পিক্সেল হয়ে গেল। তো ধরুন এখন যদি আমি এটাকে কপি করি, কপি করে আমার এই যে এখানে আছে, এখানে যদি আমি এটাকে দিয়ে দিই 35 পিক্সেল, তখন কিন্তু সে এফেক্টটা এখানে নেবে, তাই না? এই যে এফেক্টটা নিয়েছে। তারপরে ধরুন আরও যে বিষয়গুলো আছে, যেমন এটার একটা মিনিমাম হাইট আমি দিয়ে নিয়েছিলাম, তো 500 দিয়ে নিয়েছিলাম, 500 দেওয়ার পরে এই পর্যন্ত ছিল। তো সাপোজ আমরা কি করব, এটাকে 400 দিয়ে নিলাম, 400 400 দেওয়ার পর এটা উপরে চলে গেল। ওকে, তো অথবা 400 জায়গায় আমি ধরুন এখানে দিলাম যে 450, আমি এটাকে করে দিলাম। করে দেওয়ার পর ধরুন এখন আমি এটাকে কি করছি, রিফ্রেশ করছি। এই যে আউটপুট আপনি এখানে দেখছেন, এটা এটা আপনি কি করছেন, এখানে জাস্ট আপনি ডিবাগ করছেন একটা, অ্যাকচুয়ালি আপনি দেখছেন এখানে HTML-টাকে, CSS-টাকে, অ্যাকচুয়ালি HTML এর যে স্টাইল দিচ্ছেন আপনি CSS দিয়ে, এটা কেমন দেখাচ্ছে। সাপোজ ধরুন এখানে আপনি FF দিয়েছেন, অথবা ধরুন আপনি এখানে দিলেন যে 444। ওকে, তো তখন সে কি কি হলো, তখন সে এরকম একটা কালার নিয়ে নিল। তো এরকম কালার নিয়ে নেওয়ার পর আপনি কি করছেন, আপনি দেখে দেখে কাজটা করতে পারছেন এখান থেকে, তাই না? দেখে দেখে কিন্তু কাজটা করতে পারছেন। তো ঠিক তেমনই ভাবে আপনি এই যে আমরা একটা কাজ করি, এটা আগে যেরকম আছে আমরা এরকমই এটাকে রেখে দিই, আর কোনো সমস্যা নেই, এত বড় আমাদের করার কোনো প্রয়োজন নেই। এরকমই আমরা রেখে দিই। আর এখানে ধরুন আপনি যে কাজটি করছেন, সিএসএস এর এফেক্টটা দেখার জন্য আপনি কি করছেন, এখানে ফায়ারওয়ার্ক ইউজ করে আপনি কি করছেন, এখানে এটাকে দেখছেন। ঠিক তেমনইভাবে ডিবাগিং পারপাসের জন্য আপনি HTML, অ্যাকচুয়ালি জাভাস্ক্রিপ্টটাকে আপনি এখানে আপনি করে করে আপনি দেখতে পারেন। এটার আউটপুটটা আপনার তখনই পড়বে যখন আপনি এখানে ইউজ করবেন, আর ইউজ করার আগে আপনি কি করতে পারছেন, এখানে করে করে আপনি দেখে নিতে পারছেন। ঠিক যে যে জিনিসটা আপনি এইখানে এই যে স্ক্রিপ্টের মাঝে লিখবেন, ঠিক এই একই জিনিসটা আপনি আবার কি করবেন, এই যে এখানে আপনি যে কনসোলের মাঝে লিখেও আপনি এটা পেতে পারেন। যেমন ধরুন আমি এখানে কনসোল দিলাম, কনসোল। ওকে, তো কনসোলের মাঝে ধরুন এখানে আপনি লিখলেন যে var আর a ইকুয়াল টু সাপোজ আপনি দিলেন যে 10, তারপরে var b ইকুয়াল টু আপনি দিলেন যে 15। ওকে, 15 দিলেন, তারপরে ধরুন আপনি কি করলেন, দুটাকে যোগ করলেন। তো এখানে আপনার অবশ্যই ডকুমেন্টটা রাইট করার কোনো প্রয়োজন নেই, কারণ কি এটা একটা ডেভেলপার টুল, সে অটোমেটিক্যালি সে কাজটা করে নেবে। a প্লাস b করলেন। ওকে, তারপর আপনি কি করলেন, এই যে রান করলেন, রান করার পরে এখানে কি দেখাচ্ছে, 25 দেখাচ্ছে। ওকে, আমি যে ভার্সনটা ব্যবহার করছি এটা অ্যাকচুয়ালি এরকম ভাবে দেখাচ্ছে, তো অনেকগুলোতে আবার এরকম ভাবে দেখাবে, সরাসরি দেখাবে। আপনি এখানে লিখবেন, তাতেও কোনো সমস্যা নেই, এক একটা এক এক রকম থাকবে, অথবা আপনি এরকম করে নেবেন, অপশন থাকলে। ওকে ফাইন, তো এখানে দেখুন সে কিন্তু করছে। ঠিক তেমনই ভাবে আমি যেটা বলেছিলাম, আপনি ডকুমেন্টে রাইট করলে সে কিন্তু এইখানে অ্যাকচুয়ালি এই যে ডকুমেন্ট যেটা আছে এখানে কিন্তু শো করবে। যেমন ধরুন আপনি যদি এখন ডকুমেন্টটা রাইট করেন, এখানে সাপোজ ধরুন আপনি এখানে লিখলেন, সাপোজ আমি লিখলাম যে ফর রেজাল্ট ইকুয়াল টু এরকম। ওকে, তো এখানে আপনি লিখলেন যে ডকুমেন্টেড রাইট, ডকুমেন্টেড রাইট।
ওকে, ডকুমেন্টেড রাইট। তো এখানে অ্যাকচুয়ালি ডকুমেন্টেড রাইট লেখার কোনো প্রয়োজন নেই, কারণ এখানে আপনি কি করছেন, ডিবাগ করছেন, অ্যাকচুয়ালি টেস্ট করছেন। আর ডেভেলপার টোলে আপনি যখন এখানে টেস্ট করবেন, ডকুমেন্টেড রাইট লেখার কোনো প্রয়োজন নেই, কারণ আউটপুটটা সে অটোমেটিক্যালি এখানে নিয়ে নিবে। আর যখন ডকুমেন্টেড রাইট আপনি করবেন, তখন সে কি করবে, এখানে ডকুমেন্টের মাঝে সে দেখাবে। যেমন ধরুন আমি এখানে দিলাম, এটা দেওয়ার পর রান করলাম, এই যে দেখুন এখানে কিন্তু সে দেখাচ্ছে। তো আশা করি বুঝতে পেরেছেন আমি কি বলতে চেয়েছি এবং কি বলেছি। তো এটা গেল এইখানে। আবার যে কাজটি আপনি এখানে করতে পারেন, এই যে এটা যেটা আমি দেখিয়েছিলাম আপনাদেরকে, তাই না? তো এখানে আপনি করে নিতে পারেন। যেমন এখানে এই যে ইন্সপেক্ট এলিমেন্টে গেলেও আপনার কি এই ইন্টারফেসটা আসবে, আপনি কনসোল এখানে পাবেন। অথবা আপনি এখানে যাবেন, অপশনে যাবেন, অপশনের মাঝে আপনি দেখবেন যে মোর টুল, তারপরে কি ডেভেলপার টুল। ওকে, ডেভেলপার টুলস এখানে আসলো। ঠিক তেমনই ভাবে এটা আমার আগেরটা দেখাচ্ছে, কোনো সমস্যা নেই। ওকে ফাইন। তো আমরা জাস্ট এখানে আমরা দেখছি যে কিভাবে কাজটা করা যায়। তো এখানে ঠিক এরকম আপনি সাপোজ আপনি লিখলেন যে ফার আর এ ইকুয়াল টু, আমি এখানে দিলাম দেলুড জে। ওকে, তারপরে ধরুন আমি দিলাম যে var বি ইকুয়াল টু সাপোজ আপনি এখানে দিলেন যে ইমরান। ওকে, ইমরান দিলেন। তারপরে ধরুন আবার var আমি দিলাম যে রেজাল্ট ইকুয়াল টু, অ্যাকচুয়ালি আমি ডকুমেন্টে রাইট করবো না, এখানে সরাসরি আমি লিখে ফেলবো। সাপোজ ধরুন আপনি দিলেন যে এপি। ওকে, এ বি দিলেন এখানে, দেওয়ার পর ধরুন আপনি এন্টার দিলেন। তো এন্টার দেওয়ার পর এই যে এ প্লাস বি আপনি করছেন, এটার আউটপুটটা কি, এই যে দেলোয়ার যে ইমরান এরকম কিন্তু দেখাচ্ছে। আর যখন আপনি ডকুমেন্টে রাইট করবেন, তখন সে কিন্তু এখানে কিন্তু আনডিফাইন দেখাবে, আর এখানে কিন্তু আউটপুটটা দেখাবে। যেমন ধরুন আমি এখানে var রেজাল্ট, অথবা ধরুন var সি ইকুয়াল টু আমি দিলাম যে এ প্লাস বি, তারপরে ধরুন আমি দিলাম যে ডকুমেন্ট ডট রাইট। ওকে, ডকুমেন্টেড রাইটের মাঝে আমি কি করলাম, সিটাকে দিয়ে নিলাম। তখন সে এখানে আউটপুটটা দেখাবে, যেহেতু আপনি ডকুমেন্টেড রাইট করেছেন। আর এখানে আনডিফাইন দেখাবে। ওকে, এই যে আনডিফাইন দেখাচ্ছে, আর এখানে কি সে আউটপুটটা দেখাচ্ছে। ওকে, আশা করি বুঝতে পেরেছেন যে বিষয়টা কীভাবে আপনি এখানে কাজ করবেন, এখানে টেস্ট করবেন, টেস্ট করে করে কাজ করবেন। তো যখন আপনি এখানে কাজ করবেন, কাজ করার পরে এখানে আউটপুটটা আপনি দেখছেন, তো এটা হলো জাস্ট আপনি কি টেস্ট করছেন, ডিবাগ করছেন আপনার কোডটাকে। তো এখানে এই যে কনসোলের মাঝে আপনি কি করতে পারছেন, এখানে টেস্ট করে করে দেখতে পাচ্ছেন আপনার কোডটা ঠিকঠাকভাবে রান করছে কিনা। ওকে, সরাসরি কনসোলের মাধ্যমে এখানে টেস্ট করছেন জাস্ট। তো টেস্ট করে আবার কি করছেন, আপনি এখানে ব্যবহার করছেন স্ক্রিপ্টের মাঝে, যেরকম আমরা এই যে HTML CSS ব্যবহার করে থাকি। HTML CSS আমরা যেরকম করে থাকি, এই যে ধরুন HTML CSS রিফ্রেশ দিলাম। তো এখানে ধরুন এই যে সেকশন কন্টেন্ট নিচ্ছেন, এই যে বডি নিচ্ছেন, বডি ধরুন আমি কালার ফন্ট কালার এরকম আছে। তো ধরুন আমি একটা ব্যাকগ্রাউন্ড কালার এখানে দিয়ে নিলাম বডির ব্লো। ওকে, তো এখন দেখুন সে কিন্তু ব্যাকগ্রাউন্ড ব্লো নিয়ে নিয়েছে। তো অ্যাকচুয়ালি এটা কি করছেন, আপনি এখানে টেস্ট করছেন জাস্ট। এটা অ্যাকচুয়ালি সরাসরি এফেক্ট সে নিবে না যতক্ষণ পর্যন্ত না আপনি এখানে ব্লো দিচ্ছেন। এখানে ব্লো দিচ্ছেন, এখানে জাস্ট আপনি করে দেখছেন যে এটা দেখতে কেমন দেখা যায়। ঠিক তেমনইভাবে কনসোলের মাঝেও আপনি জাভাস্ক্রিপ্ট টেস্ট করে আপনি দেখবেন যে সে কি রান করছে কিনা, কোনো প্রবলেম করছে কিনা। সো এটাই হলো তার ব্যবহারটা। তো আপাতত এতটুকু মনে রাখলেই চলবে। তো ওকে ফাইন, ধন্যবাদ।